উন্নত দেশে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা কাজে লাগানোর উদ্যোগ ভারতীয় ব্যবসায়ীদের। যৌথ বিনিয়োগে এ দেশে শিল্প স্থাপনের প্রক্রিয়া শুরু। ইন্টারনেট ব্যবহারে দেশে প্রতি 20 সেকেন্ডে ঘটছে একটি করে সাইবার অপরাধ। ক্ষতিকর প্রভাব পড়ছে ব্যক্তি ও জাতীয় জীবনে, নিয়ন্ত্রণে উদ্যোগ নেয়ার তাগিদ। গাইবান্ধায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এক কর্মচারীর বিরুদ্ধে। অসংখ্য মানুষ প্রতারণার শিকার। নড়াইলে বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। সার ও কৃষি উপকরণের মূল্য বেড়ে যাওয়ায় দুশ্চিন্তা। এবং 600-রও বেশি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য নিয়ে বাণিজ্য মেলায় প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও আগ্রহ নিয়ে কিনছেন ভোক্তারা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময় বাণিজ্য। আপনাদের সঙ্গে রয়েছি আমি এজি মাহমুদ। দর্শক, বাণিজ্য সময়ের মূল খবরে যাওয়ার আগে আপনাদের জানাতে চাই, আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে মাস জুড়ে দর্শকের কাছে অনুষ্ঠানে দেশের প্রতিটি জেলায় যাবে সময়ের সংবাদ দল, জানবে সময় সংবাদ নিয়ে তাদের মতামত। দর্শকের কাছের যাত্রায় আজ থাকছে চাঁদপুর জেলা। দর্শক, এই মুহূর্তে চাঁদপুরের দর্শকদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী রামিম হাসান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি ইলিশের রাজধানী চাঁদপুরে এবং সময় সংবাদের যে 5 বছর পূর্তি এবং সেই উপলক্ষে যে আমরা বিভিন্ন এলাকায় যাচ্ছি এবং বিভিন্ন এলাকায় আমরা যেই সমস্যাগুলো, সমাধানগুলো এবং সময় সংবাদ গত 5 বছরে সংবাদ ভিত্তিক চ্যানেল হিসেবে আসলে বিভিন্ন এলাকার সমস্যাগুলো কি পরিমাণে তুলে আনতে পেরেছে, আমাদের সীমাবদ্ধতাগুলো, সমস্যাগুলো এবং দর্শকদের পরামর্শ আমরা নিচ্ছি এই অনুষ্ঠানের মাধ্যমে। তারই ধারাবাহিকতায় আজকে চাঁদপুর এবং চাঁদপুরের দর্শকদের কাছ থেকেও আমরা একইভাবে জানতে চাবো তাদের সমস্যাগুলো, তাদের সমস্যা সমাধানে সময় সংবাদের যেই প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা সেগুলো, এবং পাশাপাশি তাদের কোনো সমস্যা পরামর্শ থাকলে পরে সেই বিষয়গুলো আমরা তাদের কাছ থেকে নিব এবং সেই অনুযায়ী পরবর্তীতে আমরা কাজ করার চেষ্টা করব। প্রথমেই একজন দর্শকের কাছে যাব। আপনি যেহেতু একজন সাংবাদিক, প্রথমে আপনার কাছে আসবো এই বিষয়টি জানতে যে সংবাদ ভিত্তিক চ্যানেল হিসেবে গত 5 বছরে আসলে আমরা কতখানি কাজ করতে পেরেছি এবং আমাদের কোনো সীমাবদ্ধতা আছে কিনা, পাশাপাশি আপনার কোনো পরামর্শ আছে কিনা, বিশেষ করে আমাদের যে বিষয়বস্তু এবং যেই কন্টেন্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনি। হ্যাঁ, ধন্যবাদ। আসলে তাৎক্ষণিক এবং চলমান সংবাদ প্রকাশের ক্ষেত্রে সময় সংবাদ অত্যন্ত চমৎকারিত্ব বজায় রেখেছে, এটা নির্দ্বিধায় আমরা বলতে পারি। তবে অনুসন্ধানী প্রতিবেদনগুলির বিষয়ে অন্যান্য চ্যানেলগুলো যেভাবে ভালো করছে, আমরা সময় সংবাদের কাছে সেরকম ভালোটাই আমরা প্রত্যাশা করছি। আর পাশাপাশি আমার একটি পরামর্শ বা আমাদের একটি আহ্বান থাকবে, রাতের যেই টক শোটি দেখানো হয় সেখানে দেশের আরও প্রতিযোগিতা লোকদের আমরা উপস্থিতি চাই, বিশেষ করে বিরোধী দলের শীর্ষ নেতাদের উপস্থিতি আমরা জাতি প্রত্যাশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানে একজন সাংবাদিকের সঙ্গে, তিনি বেশ কিছু সমালোচনা আনলেন। যেহেতু আমরা চাঁদপুরে এসেছি, অর্থাৎ ইলিশের প্রসঙ্গ চলেই আসে, তো আমরা এখানে ইলিশ নিয়ে, অর্থাৎ ইলিশ ব্যবসায়ী যারা রয়েছেন, অর্থাৎ মাছ ব্যবসায়ী যারা রয়েছেন, তাদের একজন প্রতিনিধি রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। তাদের সমস্যাগুলো আসলে আমরা কতখানি তুলে ধরতে পেরেছি গত 5 বছরে, আপনাদের সমস্যাগুলো এবং আপনাদের সমস্যা সমাধানে সময় সংবাদ কি পরিমাণে কাজ করতে পেরেছে বা কতখানি সেটি পর্যাপ্ত ছিল। ধন্যবাদ। সময় টিভি চ্যানেলের 5ম বর্ষপূর্তি উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন পেশা। আপনার সমস্যাটা একটু বলবেন, আমাদের সময় একটু যাচ্ছি। আচ্ছা, আমাদের এই সময় টিভি
ইলিশের উপরে অনেক পর্যবেক্ষণ করেছি। পর্যবেক্ষণ করে বিভিন্ন রিপোর্টগুলো ভালোই দিয়েছে। যদি আরেকটু, যেমন বিশেষ করে এখন জাটকা নিধনের মৌসুম, এই মৌসুমটা যদি সময় টিভির মাধ্যমে, আপনাদের চ্যানেলের মাধ্যমে যদি এটাকে সঠিকভাবে তথ্য উপাত্তগুলি কালেকশন করে যদি সঠিকভাবে দেখানো হয়, তাহলে ইলিশ সম্পদ রক্ষায় আরও এক ধাপ এগিয়ে যাবে। আর বিশেষ করে সময় টিভি আমরা যতদিন পর্যন্ত চলছে মোটামুটি যথেষ্ট ভালো, আরো ভালো আমরা প্রত্যাশা করি। জনগণের পক্ষ থেকে এটাই আমাদের দাবি। অসংখ্য ধন্যবাদ। ভালোর তো আসলে শেষ নেই, আমরা চেষ্টা করবো আরো ভালো করার। এখানে একজন ইলিশ গবেষক রয়েছেন, তার সঙ্গে আমরা একটু কথা বলবো এবং ইলিশ গবেষণা পাশাপাশি ইলিশের যেই প্রজনন পদ্ধতি বিভিন্ন বিষয়ে আমরা কাজ করার চেষ্টা করে থাকি। এখানে আমাদের যারা প্রতিনিধি রয়েছেন, যিনি প্রতিনিধি রয়েছেন তিনিও বিষয়গুলো নিয়ে কাজ করেন। তো সেই জায়গা থেকে আপনি যেহেতু একজন মৎস্য বিজ্ঞানী, আপনি আমাদেরকে কিছু পরামর্শ দিবেন যে আমাদের এই জায়গাটিতে প্রতিবেদনের ক্ষেত্রে আরো ভিন্নতা কিভাবে আনা যায়। থ্যাংক ইউ। আমি একজন মৎস্য গবেষক, ইলিশ গবেষক হিসাবে সময় চ্যানেলের 5 বছর পূর্তি উপলক্ষে এই ইলিশের শহর চাঁদপুরের মাটিতে দাঁড়িয়ে বলবো যে সময় চ্যানেল আজকে পর্যন্ত যে ভূমিকা রেখেছে সেটা এক কথায় অনবদ্য। তারপরেও আমি এমন সাজেস্টিভ একটি কথা বলতে চাই, দু একটি, যে বিশেষ করে যে চাঁদপুর যেহেতু ইলিশের আমি রূপালী খনিই বলি, অনেকগুলো অভয়াশ্রম অন্যতম একটি। আমাদের কি করার আছে এই অভয়াশ্রমগুলো তুলে ধরার জন্যে, সচেতনতা সৃষ্টির জন্যে এখানে যে প্রতিবেদনগুলো পূর্বে করেছেন সেটি যেমন ঠিক আছে, সেই সঙ্গে এই ইলিশ বিষয়ক টক শো যদি এটার সঙ্গে অ্যাড করা যেতে পারে, এটা হয়তো আরও ইফেক্টিভ হবে। এবং এই রকমের যে প্রজনন অঞ্চলও আছে বাংলাদেশের দক্ষিণে চাঁদপুরের সংলগ্ন অঞ্চলগুলো, শরীয়তপুর অঞ্চলে, এইগুলো জায়গা নিয়ে যদি এরকমের আপনার ওপেন আড্ডার মতো করে আলোচনা করা যায়, তো সেগুলোও খুব ইফেক্টিভ হবে। অসংখ্য ধন্যবাদ। আপনার সঙ্গে কথা বলে আমরা যে বিষয়গুলো জানতে পেরেছি সেগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করবো। আপনার কাছে একটু জানতে চাই যে শিক্ষা ক্ষেত্রে সময় টেলিভিশন বিভিন্ন রকম প্রতিবেদন প্রচার করে আসে, সেই জায়গাতে কোনো সীমাবদ্ধতা আপনি লক্ষ্য করেছেন কি? আমি সময় টিভিকে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। সময় টিভি গ্রাম অঞ্চলের এবং শহরের সব জায়গারই প্রাথমিক শিক্ষার চিত্র তুলে ধরছেন। আমি আশা করি যে প্রাথমিক শিক্ষার যে সমস্যাগুলি আছে এই সমস্যাগুলি নিয়ে টকশই করবেন এবং প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। সংক্ষেপে যদি দু একটা সমস্যা বলেন। সবচেয়ে সমস্যা হলো যে আমাদের প্রাথমিক শিক্ষার মধ্যে আমরা যে স্তরে কাজ আমরা করছি, দেখা যায় একদিকে প্রাথমিক শিক্ষকদের সমস্যা, আর প্রাথমিক বিদ্যালয়গুলির সমস্যা। এই সমস্যাগুলি সমাধানের জন্য সরকারকে আরও বেগবান হতে হবে এবং কাজে আগে আসতে হবে। সেই জায়গাটায় আমাদের অনেক কাজ করা আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু তরুণ শ্রেণীর কাছে যাব, তাদের কাছ থেকে জানতে চাবো যে আমাদের সময় সংবাদের দর্শক তারা আসলে সময় সংবাদ কিভাবে মূল্যায়ন করেন। আপনার কাছে একটু জানতে চাবো যে আমাদের উপস্থাপনা শৈলী আপনার কেমন লাগে, পাশাপাশি আমাদের এই উপস্থাপনা শৈলী সম্পর্কে আপনার কোনো মতামত আছে? হ্যাঁ, সময় সংবাদের শুরু থেকে এখন পর্যন্ত উপস্থাপনা ভালো, তবে এখানে প্রসারটা হচ্ছে বাংলা ভাষার প্রসারটা আরও বোধহয় বাড়ালে সেটা আমাদের জন্য আরও বেশি শিক্ষণীয় হবে। এবং সংবাদ উপস্থাপনার ক্ষেত্রে সংবাদ উপস্থাপক বা উপস্থাপিকার উপরে বেস না করে সেখানে সংবাদের উপরে ভিত্তি করাটাই বোধহয় সেই বিষয়টা নিয়ে মূলত আমরা কাজ করি। আমরা রিপোর্টার যারা তারাই সংবাদ পরিবেশনের চেষ্টা করে থাকি বিভিন্ন সময়। আরেকটি বিষয় আপনাকে জানতে চাবো যে সময় সংবাদ কি শুধুমাত্র টেলিভিশনেই দেখা হয় নাকি অনলাইনেও আপনারা দেখেন, বা অনলাইনে দেখার সময় কোনো সমস্যা ফেস করেন? না, তেমন কোনো সমস্যা ফেস না, তবে অনলাইনে সময় সংবাদের রিপোর্টগুলো কিছুটা কম, সেটার প্রসার আরও বাড়ানো যেতে পারে, সেটা ভালো হবে। কারণ অনেকেই এখন আমাদের জেনারেশনে অনলাইনের উপর ডিপেন্ড করে আছে, তো যদি এইটা যদি বাড়ানো যায় তাহলে অবশ্যই ভালো হবে। আর কোনো পরামর্শ? অনলাইন সম্বন্ধে বাড়ানোটা প্রসারটাই, এবং টিভিতে যেইভাবে সম্প্রচার করা হয় সেইভাবে অনলাইনে করলে বোধহয় যারা অনলাইনে খুব ফলো করে তাদের জন্য আরও বেশি ভালো হবে এবং সেটা আমাদের জন্য খুব ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে কথা বলছিলাম এখানে একজন তরুণ শ্রেণীর একজনের প্রতিনিধির সঙ্গে, তিনি বেশ কিছু সমস্যা এবং সমাধানের কথা বলেছেন। আমরা একজন পরিবেশবিদের কাছে যাব, যেহেতু এটি একটি নদীমাতৃক অঞ্চল, তো পরিবেশ বিষয়ে আমাদের যে বিভিন্ন সময় প্রতিবেদনগুলো প্রচার হয়ে থাকে নদী বিষয়ে, তো সেগুলো সম্পর্কে আপনি কয়েকটি মতামত দিবেন এবং আমাদের জন্য কোনো পরামর্শ থাকবে? ধন্যবাদ আপনাকে। সময় টিভির ৫ম বর্ষে পদার্পণ করছে, এই জন্য সময় টিভি পরিবারের সকলকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সময় টিভি তার প্রচারণার ক্ষেত্রে সংবাদ এবং অনুষ্ঠানের মাধ্যমে সীমাবদ্ধ থাকেনি, সমাজের নানা রকম সমস্যাগুলো তুলে এনে মানুষের সম্মুখে দিয়েছেন, এর জন্য সময় টিভিকে অসংখ্য ধন্যবাদ। এর মধ্যে প্রধান সমস্যা সেটি হলো পরিবেশ নিয়ে সমস্যা। আপনারা অবগত আছেন যে চাঁদপুরটি হলো তিনটি নদীর মোহনায়, এবং এখানে সবচেয়ে বড় সমস্যা সেটি হলো নদী দূষণ এবং নদী দখল।
তো সময় টিভি প্রায়শই এই সমস্যাগুলি তুলে আনছে। আমরা প্রত্যাশা করব এই সমস্যাগুলি আরও যদি ব্যাপকভাবে তুলে আনা হয়, মানুষ উপকৃত হবে এবং এই সমস্যাগুলি থেকে আমরা পরিত্রাণ পাবো। পরিবেশ বিষয়ক যে সংবাদগুলো প্রচার হচ্ছে সেটি কি পর্যাপ্ত? অবশ্যই পর্যাপ্ত, তবে আর আমি মনে করি যে পরিবেশের যে সমস্যাগুলো আছে এগুলো ভালোভাবে তুলে ধরো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একজন সাংস্কৃতিক কর্মীর সঙ্গে কথা বলবো। এই এলাকার সংস্কৃতি এবং এই এলাকার কালচার, এইসব বিষয়ে যে চর্চা রয়েছে সেগুলো আসলে কি পরিমাণে সময় সংবাদে আসছে বা আরো বাড়ানো দরকার আছে? চাঁদপুর একটি সংস্কৃতির দিক থেকে একটি উর্বর জায়গা। এখানে অনেক জ্ঞানী গুণী পণ্ডিত জন্মগ্রহণ করেছেন এবং সারা দেশের মতো এখানেও ভালো মন্দ দু ধরনের সংস্কৃতি প্রচলিত এবং চর্চা হচ্ছে। তবে বিশুদ্ধ এবং দেশীয় সংস্কৃতি, যেখানে মাটি মানুষের স্পর্শ মিশে আছে, আমাদের সাধারণ মানুষের জীবনযাত্রার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি চর্চাও এখানে যথেষ্ট পরিমাণে আছে। কিন্তু সময় সংবাদ আমাদের এই চর্চাগুলোকে আরো প্রচার প্রসার করানোর জন্য, মানুষের কাছে জনপ্রিয়তা নেওয়ার জন্য সংবাদের ক্ষেত্রে এবং বস্তুনিষ্ঠতার ক্ষেত্রে যেভাবে কাজ করছে সেভাবে আমার মনে হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করব সংস্কৃতি চর্চার ক্ষেত্রে যেসব প্রতিবেদনগুলো আছে সেগুলো আরো ভালোভাবে প্রচার করার এবং পাশাপাশি সেগুলো নিয়ে কাজ করার। তো আমরা আরো দর্শক রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। আপনি যেহেতু এই এলাকার টিআইবির প্রতিনিধি, তো যেই সংক্ষেপে আমাদেরকে একটু বলবেন যে এই এলাকার বিভিন্ন সমস্যাগুলো মানে কি পরিমাণ সময় সংবাদ আসছে এবং সেটি পর্যাপ্ত সংক্ষেপে। ধন্যবাদ। সময় সংবাদ আসলে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ব্যতিক্রম মাত্রা এবং স্বাদ সংযোজন করেছে। বিশেষ করে আমাদের এখানকার যে জেলা প্রতিনিধি, তিনি খুবই কর্মতৎপর। যে কোনো অনুসন্ধানীমূলক প্রতিবেদন, অনিয়ম তুলে ধরার ক্ষেত্রে তার কর্মতৎপরতা প্রশংসনীয়। তবে আমরা একটা কথা সময় টিভির কাছে একটি গতানুগতিকতা পরিহার করার জন্য বলবো যে আমরা দেখি যে আমাদের রাজধানীর সংবাদ নৈকট্যের কারণে যে কোনো সংবাদ 80 থেকে 100 ভাগ গুরুত্ব পায়, কিন্তু গ্রাম বা জেলা পর্যায়ের সংবাদগুলো গুরুত্ব থাকা সত্ত্বেও অনেক সময় 50 ভাগ গুরুত্ব পায় না। আমরা এই ক্ষেত্রে গুরুত্ব অনুযায়ী। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় খুব কম। আপনার কাছে সংক্ষেপে জানতে চাইবো এলাকার চিকিৎসা সেবা সম্পর্কে আমরা আসলে কি ধরনের প্রতিবেদন প্রচার করতে পারি? আমার মনে হয় বিভিন্ন অনুষ্ঠান যে পরিচালনা হয় এর মাঝে বিজ্ঞাপন বিরক্তির সময়টাকে সংক্ষিপ্ত করে স্বাস্থ্যসেবামূলক যে কোনো রকমের টিপস, সেই ধরনের টিপসগুলো আমরা চেষ্টা করবো সেই বিষয়টা আনতে। আমরা একটু আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো এবং আমাদের প্রতিনিধি বিভিন্ন সময় যেই খবরগুলো সংগ্রহ করেন সেই জায়গাটাতে আপনি কি ধরনের সমস্যার সম্মুখীন হন? সময় টিভির শুরু থেকে এই পর্যন্ত আমি কাজ করছি, সেক্ষেত্রে দেখলাম যে আমাকে সংবাদ সংগ্রহে এই পর্যন্ত বড় ধরনের কোনো সমস্যা পড়তে হয়নি, বরং আমি সবার সহযোগিতা পেয়েছি। আর সহযোগিতার মূল কারণটা হলো যে অতীতে সময় টিভি যেভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছে, চাঁদপুরকে উপস্থাপন করছে, সেক্ষেত্রে মানুষ মনে করছে যে সময় টিভি যিনি এখানে প্রতিনিধিত্ব করে তাকে সহযোগিতা করে আমার দরকার। সেক্ষেত্রে সরকারি বেসরকারি রাজনৈতিক দল সবাই কিন্তু আমাকে সহযোগিতা করছে। এই জন্য আমি সময় টিভি কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে এখানে কথা বলার চেষ্টা করেছি, পাশাপাশি আমাদের যিনি প্রতিনিধি রয়েছেন তার কাছ থেকে বেশ কিছু সমস্যা উঠে এসেছে। তো মোটামুটি এই এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে এই ছিল আজকের মতো। বিকেল বেলা দেখা হচ্ছে কুমিল্লার দর্শকের সঙ্গে। কুমিল্লার দর্শকদের কাছে আসছি বিকেল 4:30টায়। সে পর্যন্ত ভালো থাকুন। সময় সংবাদ নিয়ে দর্শকদের মতামত জানাতে চাঁদপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী রামিম হাসান। এবারে ফিরছি অর্থ বাণিজ্যের মূল প্রসঙ্গে। ট্রানজিটের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সড়ক, রেল ও নৌপথে সংযুক্তি এবং উন্নত দেশগুলোতে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা কাজে লাগিয়ে উত্তর পূর্ব ভারত সহ বিভিন্ন দেশের বাজার ধরতে চান ভারতীয় ব্যবসায়ীরা। এ লক্ষ্যে বাংলাদেশে বিভিন্ন খাতে যৌথ বিনিয়োগে শিল্প স্থাপনের প্রক্রিয়া শুরু করেছেন প্রতিবেশী দেশটির ব্যবসায়ীরা। তবে সরকারি কিছু নিয়ম নীতির বেড়াজালে বাংলাদেশি ব্যবসায়ীরা বিদেশে বিনিয়োগে এখনও পিছিয়ে রয়েছেন বলে অভিযোগ শিল্প উদ্যোক্তাদের। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $6 বিলিয়ন বেশি হলেও এতদিন বাংলাদেশে ভারতীয় শিল্প প্রতিষ্ঠানের যৌথ বিনিয়োগ ছিল হাতে গোনা। তবে ট্রানজিট চুক্তির পর বাংলাদেশে সরাসরি ও যৌথ বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছেন ভারতীয় শিল্প উদ্যোক্তারা। এক্ষেত্রে দুদেশের ভৌগোলিক নৈকট্য এবং বাংলাদেশের সস্তা শ্রমকে কাজে লাগিয়ে উৎপাদিত পণ্য উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যের পাশাপাশি শুল্কমুক্ত সুবিধা পাওয়া 40টি দেশে রপ্তানি করতে চায় তারা। এতে দুদেশের বাণিজ্যিক ঘাটতি কমবে বলে মনে করেন ব্যবসায়ীরা। কনসেপ্টটা হচ্ছে যে বাংলাদেশে প্রোডাকশন বেস করো,
এখান থেকে বাংলাদেশের চারপাশে রপ্তানি করো এবং বাংলাদেশের সাথে যে 40টা দেশে ডিউটি ফ্রি আছে সেগুলো ব্যবহার করো। ভারত যদি আমাদের সাথে শিল্পের মধ্যে থাকে, আমাদের ব্র্যান্ড আমরা পেয়ে যাব এবং বাই রোড চলে যেতে পারবে, তাড়াতাড়ি পৌঁছতে পারবে, কস্ট অফ প্রোডাকশন এখানে কম হবে, বাংলাদেশের এই ট্রেড ডেফিসিটটা কম হবে যদি আমরা বাংলাদেশি প্রোডাক্ট ইন্ডিয়া থেকে এক্সপোর্ট করতে পারি। এটাকে একটা আউটসোর্সিং হাব হিসেবে দেখা যেতে পারে। এদেশের ব্যবসায়ীরা মনে করছেন এতে বিশ্ববাজারে বাংলাদেশের ব্র্যান্ড তৈরির পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি পাবে। তবে শিল্পোদ্যোক্তাদের অভিযোগ, সক্ষমতা থাকলেও ক্যাপিটাল অ্যাকাউন্ট আইন সহ সরকারি কিছু নিয়ন্ত্রণের কারণে বাংলাদেশ ভারত সহ অন্য দেশে সেভাবে বিনিয়োগ করতে পারছে না। এখন ভেরি লিমিটেড স্কোপে একটা স্পেসিফিক ইনভেস্টমেন্ট প্রপারলি বিওআই এবং আমাদের অর্থ মন্ত্রণালয়ে নিয়ে গেলে ওনারা অ্যাপ্রুভাল দিচ্ছেন যে আমরা জাস্টিফাই করে বলতে হচ্ছে যে আমি আফ্রিকান কোনো একটা দেশে ইনভেস্টমেন্ট করতে চাই। এখনও কিন্তু এটা সুপরিসরে খুলে দেয়নি সরকার। বর্তমানে বাংলাদেশে গার্মেন্টস, টেক্সটাইল, অটোমোবাইল, ওষুধ, কৃষি ও খাদ্যপণ্য সহ বিভিন্ন সেক্টরে ভারতীয় প্রতিষ্ঠানের বিনিয়োগ রয়েছে। হাজরে শিউলি, সময় সংবাদ, ঢাকা। ইন্টারনেট ব্যবহারে দেশে ক্রমেই বাড়ছে সাইবার অপরাধ। বেসরকারি হিসেবে প্রতি 20 সেকেন্ডে এ ধরনের একটি অপরাধ সংগঠিত হচ্ছে, যার ক্ষতিকর প্রভাব পড়ছে ব্যক্তি থেকে শুরু করে জাতীয় জীবনেও। এমন অবস্থায় শঙ্কা প্রকাশ করে বিশ্লেষকরা বলছেন, এখনই সাইবার অপরাধ নিয়ন্ত্রণ করা না গেলে অচিরেই হুমকির মুখে পড়বে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা। সাইবার অপরাধ নিয়ে তারিকুজ্জামান শিমুলের 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন প্রথম পর্ব। অপলক নয়নে অবিরাম চেয়ে থাকা, শহর কিংবা গ্রামে, ঘরে কি বাইরে, এক মনা চাহনির এমন দৃশ্য আজকাল কোথাও যেন অচেনা নয়। কেননা যুগটাই এখন ফেসবুকের। দেশে ক্রমশ বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। সরকারি হিসেবে বর্তমানে বাংলাদেশে ইন্টারনেটের গ্রাহক প্রায় 5.5 কোটি। এর মধ্যে কেবল গত 2 বছরে গ্রাহক সংখ্যা বেড়েছে প্রায় 2 কোটি। বিপুল সংখ্যক এসব মানুষ আবার যুক্ত হচ্ছেন সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমের সঙ্গে। বিশেষ করে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে দ্রুত গতিতে। ইন্টারনেটের ক্রমবর্ধমান এই ব্যবহারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধের সংখ্যা। বেসরকারি এক গবেষণায় দেখা গেছে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর প্রায় 60% কোনো না কোনোভাবে সাইবার অপরাধের শিকার হচ্ছেন। ছদ্মবেশে বখাটেপনা থেকে শুরু করে সামাজিক মাধ্যমে অহরহই হচ্ছে হ্যাকিং, ঘটছে ব্ল্যাকমেইলের মতো ঘটনাও। হুট করে লগ ইন করতে পারছি না, তা আমি আমার ফ্রেন্ডের একটা আইডি থেকে আমার আইডিটা চেক করি, তো দেখি যে পোস্টের মধ্যে নিচে লেখা আছে যে আইডিটা বিক্রয় করা হবে। যদি এই পরিমাণ টাকা না দেন তাহলে এটা থেকে আমি অনেক আনইউজুয়াল বা পোস্ট বা এই টাইপের কিছু একটা করবে আর কি। যেগুলো আমরা আসলে পোস্ট করতে চাই না এমন কিছু ছবি কালেক্ট করে তারা ওখানে পোস্ট করে দিচ্ছে। কেবল সামাজিক মাধ্যমেই নয়, সাইবার আক্রমণ হচ্ছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও। এমনকি নিরাপত্তা বাহিনীর ওয়েবসাইটগুলোও এই হামলা থেকে রেহাই পাচ্ছে না। তথ্য চুরির পাশাপাশি দেশের ব্যাংকিং ও অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠানে প্রায়ই ঘটছে ডিজিটাল জালিয়াতির মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার মতো ঘটনা। ব্যাংক অ্যাক্সেস করতে গিয়ে দেখি যে আমার ব্যাংক অ্যাক্সেস করতে পারছি না এবং টাকাও নেই। সিমটাকে রিপ্লেস করে ওরা সিমের থ্রুতে আমার ইন্টারনেট ব্যাংকের টাকাটাকে সরায় নিয়ে গেছে। এই অবস্থাকে সমাজ ও রাষ্ট্রের জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন সমাজবিজ্ঞানীরা। যে কোনো প্রযুক্তির নেগেটিভ অ্যাপ্লিকেশন আছে এবং সব দেশেই হয়েছে। এটার মাধ্যমে ক্রাইম যদি হতে থাকে তাহলে ক্রিমিনালিটিটা প্রচণ্ড বাড়তে থাকবে এবং এই টেকনোলজিটা সাংঘাতিক এবং ভয়াবহভাবে একটা ক্রিমিনাল টেকনোলজিতে রূপান্তরিত হবে। এই ইন্টারনেটের যে ঝুঁকিগুলো সম্পর্কে মানুষের সচেতন করাটা করতে হবে বেশি। কাউন্টার টেকনোলজি বাংলাদেশে আরও দ্রুত নিয়ে আসতে হবে। বলা হচ্ছে সামনের দিনগুলোতে অপরাধের সবচেয়ে বড় জগৎ হতে চলেছে সাইবার জগৎ। বিশেষ করে বাংলাদেশের মতো দেশ যেখানে ইন্টারনেট ব্যবহারকারীদের বেশিরভাগই অসচেতন, সেখানে সাইবার অপরাধ দমনে সরকারের উদাসীনতা ক্ষতির বড় কারণ হতে পারে বলে মনে করছেন অপরাধ বিজ্ঞানীরা। তারিকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে 22 বছর ধরে লাইনম্যান হিসেবে চাকরি করেন ফিরোজ কবির। তার পদবি লাইনম্যান হলেও তাকে লাইনম্যানের কাজ করতে হয় না কখনোই। বিদ্যুৎ দেওয়ার নাম করে অসংখ্য মানুষের সঙ্গে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন এই কর্মচারী। গাইবান্ধা শহরে রয়েছে তার 2টি বাড়ি। ফিরোজ কবিরের অনিয়ম ও দুর্নীতি নিয়ে হেদায়েতুল ইসলাম বাবুর 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন শেষ পর্ব। আর ক্যামেরায় ছিলেন ওবায়দুল ইসলাম। গাইবান্ধা শহরের কলেজ পাড়ার এই বাড়িটি ভাড়া দিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লাইনম্যান ফিরোজ কবির। তার এই বাড়ির বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে প্রায় 1 লাখ টাকা। পাশেই তার মালিকানাধীন ফাতেমা ছাত্রাবাস। দীর্ঘদিন ধরে মিটার ছাড়াই অবৈধভাবে ছাত্রাবাসটিতে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। পদবিতে লাইনম্যান হলেও সিবিএ নেতা হওয়ায় তাকে কোনো দায়িত্ব পালন করতে হয় না। ম্যাচের কোনো মিটার নাই, এটা ডেভেলপমেন্টাল ইনকোয়ারি হয়ে গেছে। মাসের পর মাস যে ঢাকা গিয়ে থাকে, এখানে সে অফিসে ঠিকমতো হাজিরা দেয় না, কাজকর্ম করে না। অনেক সময়
অফিসারদের উইদাউট কনসাল্টে সে কাজগুলো করে। বিদ্যুৎ অফিসে চাকরি করার জন্য তাকে বিদ্যুৎ বিল দিতে হবে না, এটা তো ঠিক না। ফিরোজ কবিরের সীমাহীন দুর্নীতির বিষয়ে বিদ্যুৎ বিভাগে লিখিত অভিযোগ করা হলেও কোনো প্রতিকার মেলেনি। তার একটা লাইন থেকে আরো সাব লাইন দিছে, যেটা বিদ্যুৎ আইনের সম্পূর্ণভাবে অবৈধ। ওই যে অবৈধভাবে বিদ্যুৎ পুরাইতেছে আর বাকিটা আমাদের গ্রাহকের উপরে এসে চাপছে, কিন্তু আজ পর্যন্ত এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া গেল না। এদিকে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার কথা স্বীকার করে এই কর্মকর্তা বললেন, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন। অনেকগুলো অভিযোগের মধ্যে একটা বড় অভিযোগও আছে যে বিদ্যুৎ বিল বকেয়া রেখে দিয়েছে সে। কয়েকদিন আগেও তাকে আমি একটা নোটিশ দিয়েছিলাম এবং ওভারঅল একটা নোটিশ দিয়েছিলাম যে 22 তারিখের মধ্যে সব বকেয়া পরিশোধ করতে হবে। সম্ভবত সে জমা দেয়নি। আমি এখন চেক আপ করে হয়তো যদি না দিয়ে থাকে তাহলে আমরা আমাদের বিভাগীয় প্রক্রিয়ায় যাব। লাইনম্যান ফিরোজ কবির 5 বছর ধরে বিদ্যুতের শ্রমিকদের সংগঠন সিবিএর গাইবান্ধা শাখার একাংশের সভাপতি। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। নড়াইলে বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে সার ও কীটনাশক সহ কৃষি উপকরণের বাড়তি মূল্যে কিছুটা দুশ্চিন্তাতেও রয়েছেন তারা। তবু আশায় বুক বেঁধে মৌসুমের শুরুতেই বোরো আবাদে নেমে পড়েছেন কৃষকরা। খায়রুল আরিফিন রানার তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলা সহ বিভিন্ন এলাকার মাঠে যতদূর চোখ যায় কেবল সবুজ আর সবুজ। শীতকে উপেক্ষা করে বিরামহীন কাজ করছেন ধান চাষিরা। পুরুষের পাশাপাশি নারীরাও কাজ করছেন সমান তালে। শুষ্ক জমিতে সেচ দিয়ে ট্রাক্টরে প্রস্তুত করা হচ্ছে বোরো আবাদের জমি। এরপর নিড়ানি দিয়ে ঘাস বেছে সারি সারি রোপণ করা হচ্ছে ধান চারা। তবে কৃষি উপকরণের মূল্য বৃদ্ধিতে কিছুটা দুশ্চিন্তায় চাষিরা। সার, ওষুধ, পানি, ডিজেল, তেলের দাম বাড়াতে যে পরিমাণে টাকা কৃষকের খরচ হয়, ওই ধান বেচলি বছর শেষে ওই কৃষকের দাম বা সার ওষুধের দাম ওই ধান বেচলি হয় না। ধানের মন আছে 560 টাকা, এক মন ধান ফলাতে গেলি লাগে আছে 750 টাকা, 700 টাকা। বাইরে থাকতে এটা করতেই হবে, ধানের দাম না থাকলেও করতে হবে, থাকলেও করতেই হবে। এদিকে কৃষকদের খরচ পুষিয়ে নিতে ফলন বাড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান জেলা কৃষি বিভাগের কর্মকর্তা। উপযুক্ত বয়সে চারা লাগানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এর জন্য কৃষকরা এখন, কারণ একদিন চারার বয়স বাড়লে বিঘা প্রতি প্রায় 7 থেকে 8 কেজি ফলন কমে যায়। এই বিষয়টা কৃষকদের বলা যায় যে গোচরীভূত হয়েছে, তারা বুঝতে পেরেছে। চলতি মৌসুমে নড়াইলে 42,134 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সময় সংবাদ, নড়াইল। দেশের প্রায় 1,70,000 শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য প্রযুক্তি শিক্ষার সুযোগ নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটি আয়োজিত 7 দিনব্যাপী কম্পিউটার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা জানান। এই সময় তিনি বলেন, তথ্য প্রযুক্তি খাতে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বিনিয়োগ করলে তাদের বিশেষ সুবিধা দিতেও প্রস্তুত রয়েছে সরকার। ডিজিটাল শিক্ষা শিশুদের অধিকার স্লোগানে আয়োজিত এবারের মেলায় ক্রেতাদের জন্য দেয়া হয়েছে বিশেষ ছাড়। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত 10 টাকা প্রবেশ মূল্যের বিনিময়ে দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। মেলা শেষ হবে আগামী রোববার। দর্শক, এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে আয়োজিত কম্পিউটার মেলায় রয়েছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। মেলার বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সবুজ, সিটি শপিং মলে কিন্তু গতকাল কিন্তু সিটি আইটি কম্পিউটার ফেয়ার নামে একটি মেলার উদ্বোধন হয়েছে এবং এই মেলা কিন্তু চলবে 24শে জানুয়ারি পর্যন্ত। তো এবারের এই মেলার স্লোগান ধরা হয়েছে ডিজিটাল শিক্ষা শিশুদের অধিকার। তো এই স্লোগান নিয়ে কিন্তু এই মেলাটি গতকালকে শুরু হয়েছে এবং প্রতিদিন চলবে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। তো এই মেলার এই বিশেষ কম্পিউটার সিটিতে যে যতগুলো দোকান আছে কম্পিউটার রিলেটেড অর্থাৎ আইটি রিলেটেড, এখানে প্রায় 165টির মতো দোকান আছে। সব দোকানগুলোই কিন্তু এই মেলা উপলক্ষে তাদের বিভিন্ন ধরনের প্রস্তুতি অর্থাৎ দোকানের সাজসজ্জা থেকে শুরু করে পণ্য বিক্রি বাড়াতে যে অফার দেয়া, সেই সব কিছু থেকে কিন্তু বিবেচনা করে কিন্তু তারা এই মেলাতে কিন্তু অংশ নিয়েছে এবং তারা চায় এই মেলার মাধ্যমে তাদের যে বিক্রি একটু বাড়া বা বিক্রিতে একটু গতি আসে এবং বছরের প্রথম দিকে যদি এই বিক্রিটার গতি আসে এবং আইটি সম্পর্কে বিভিন্ন তথ্য সম্পর্কে কিন্তু আইটি রিলেটেড বিভিন্ন তথ্য সম্পর্কে কিন্তু জানার জন্য দর্শনার্থীরা আমরা দেখেছি ইতিমধ্যে কেউ অনেকেই এসেছেন। তো আমরা এই মুহূর্তে একজন বিক্রেতার সাথে কথা বলবো। আপনাদের এই মেলা উপলক্ষে বিশেষ কি কি ছাড় আছে?
আর ল্যাপটপে বিশেষ করে আমরা ছাড় দিচ্ছি, কারণ এটা হচ্ছে ল্যাপটপ মেলা, এই কারণে। আর 6 জেন 5 জেন ল্যাপটপ চলে আসছে যেহেতু, আর 6 জেনের ডিমান্ড বেশি, এই কারণে ওইটাতে আমরা বেশি ছাড় দিচ্ছি। প্রায় 5 থেকে 10 হাজারের মতো আমরা ডিসকাউন্ট দিচ্ছি ল্যাপটপ পারচেসে, এবং সাথে গিফটও দিচ্ছি মেলা উপলক্ষে। এটা স্পেশাল অফার আর কি ফর মেলা। এই যে আপনি শুনলেন, এই মেলা উপলক্ষে কিন্তু যে 6 জেনারেশন, অর্থাৎ আমরা জানি জেনারেশন নতুন নতুন যে উদ্ভাবনগুলো আসছে প্রযুক্তি খাতে, সেই প্রযুক্তি খাতের নতুন নতুন উদ্ভাবনগুলো কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে এবং দর্শনার্থীদের সে সম্পর্কে জানানো হচ্ছে। এর সাথে কম্পিউটারের সাথে কিন্তু ডেস্কটপ বা প্রিন্টার, ট্যাব এবং যে কম্পিউটার অ্যাক্সেসরিজ, মোবাইল অ্যাক্সেসরিজ সব ধরনের পণ্যই কিন্তু এই মেলাতে পাওয়া যাচ্ছে, এবং সেগুলোতে কিন্তু অনেক মডেল ভেদে, ব্র্যান্ড ভেদে কিন্তু যথেষ্ট পরিমাণ ছাড় রয়েছে বলা যায়। তো আমরা এখানে কিন্তু বেশ কিছু লোকজন অর্থাৎ দর্শনার্থী এসেছে, এবং এখানে প্রত্যেকটা দোকান, বিশেষ করে এখান থেকে কিন্তু তারা আরেকটু জোর দিচ্ছেন যে তাদের যে বিক্রেতার সেবাটার দিকে কিন্তু তারা বেশি নজর দিচ্ছেন, এবং তারা চাচ্ছেন যেন তারা বিক্রেতার সেবা নিয়ে যেন গ্রাহকরা যেন কোনো বিড়ম্বনার মধ্যে না পড়ে, সেই দিকটা কিন্তু তারা নিশ্চিত করছেন। এবং এভাবে কিন্তু মেলা চলবে 24শে জানুয়ারি পর্যন্ত। মেলার প্রবেশ মূল্য ধরা হয়েছে 10 টাকা, তবে শিক্ষার্থী যারা তারা পরিচয়পত্র দেখিয়ে কিন্তু বিনামূল্যে এই মেলায় প্রবেশ করতে পারবেন। তো এই ছিল আইসিটি অর্থাৎ সিটি আইটি ফেয়ার কম্পিউটার মেলার সর্বশেষ খবর। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় স্ন্যাক্স, পরোটা, মশলা সহ 600-এরও বেশি প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। মেলা শুরু থেকেই ক্রেতার সমাগমে খুশি বিক্রেতারাও। এছাড়া মেলা উপলক্ষে অনেক প্রতিষ্ঠান নিয়ে এসেছে নতুন সব পণ্য। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও দৈনন্দিন জীবনে সময় বাঁচানোর তাগিদে এসব পণ্য কিনছেন ভোক্তারা। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। ব্যস্ত নাগরিক জীবনের বাস্তবতাকে মেনেই ভোক্তারা ঝুঁকছেন রকমারি সব প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের দিকে। বাণিজ্য মেলার বেশ কয়েকটি স্টল প্যাভিলিয়নেও দেখা গেল সুস্বাদু এসব খাদ্যপণ্য কিনতে ভিড় করছেন দর্শনার্থীরা, যেখানে সমান গুরুত্ব পাচ্ছে স্বাদ আর স্বাস্থ্য নিরাপত্তার বিষয়। আমাদের লাইফটা এত বিজি, যা বলবো কি, আমি সার্ভিস করি, ছেলে মেয়ে দেখাশোনা, তার ফলে আমার এইগুলি কিনে নিতে হয়, কারণ এটা আমার ঘরে করা সম্ভব হয় না। নাগেটস, মিটবল, সামুচা, এই টাইপসের গুলো একটু বেশি কেনা হয় আর কি। দামটা একটু বেশি, বাট ভালো জিনিস, ডিফারেন্ট আইটেম এখানে পাওয়া যায়, কিন্তু বাজারে গেলে এত কিছু দেখা যায় না। 650 টাকার জিনিস কিনলাম, এদের 65 টাকা ডিসকাউন্ট পেলাম। এক্সপায়ারিটিটা আগে দেখি, কারণ এটা কতটা, তারপরে হচ্ছে টেস্টের কথাটা মাথায় থাকে। রপ্তানিমুখী প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের পাশাপাশি ভোক্তা চাহিদা রয়েছে অভ্যন্তরীণ বাজারের জন্য তৈরি ঝটপট রান্না উপযোগী হিমায়িত খাদ্যপণ্যেরও। আর মেলায় তাৎক্ষণিক তৈরি গরম গরম কুকিজ চেখে দেখারও সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। নতুন কিছু প্রোডাক্ট আছে, চকো ফিস্ট, মালাই ক্রিম। এখানে আমরা কুকিজ বানাচ্ছি মানুষকে খাওয়ানোর জন্য, শুধু স্যাম্পলিং। ভালো হলে অবশ্যই মানুষ বাড়ি থেকে কিনে নেবে। ফুড যা আছে আমাদের, জেলি, আচার, সস, স্ন্যাক্স, বেভারেজ, জুস, ক্যান্ডি, কনফেকশনারি, অল ওভার 10% ডিসকাউন্ট রাখছি। মশলার কাস্টমারও আমরা বেশ ভালো পাচ্ছি। রাইসের বিশাল একটা সাড়া আছে। এখানে ফ্রোজেন ফুডের মধ্যে সব পাওয়া যাচ্ছে। আমাদের পরোটাটা হচ্ছে অনেক পপুলার, কারণ আমাদের পরোটা 14টা লেয়ার আছে। এছাড়া আমরা নতুন কোরমা এবং দো পেঁয়াজ নামে 2টা আইটেম বের করেছি। এগুলোর দাম 100 টাকা থেকে শুরু করে 450 টাকার মধ্যে। মেলায় ভোক্তাদের বহুমুখী চাহিদার কথা মাথায় রেখে নতুন পণ্য বাজারজাত করার কথা জানালেন বিক্রেতারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, 21তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 19তম দিন আজ। আর এই মুহূর্তে রাজধানীর শেরেবাংলা নগরে মেলা প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী সাজিদ রাজু। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজু, এই যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 19তম দিন আজ, আমরা রয়েছে বাণিজ্য মেলার প্রাঙ্গণে। সকাল থেকে এসে আমরা আজকের এই দিনে এসে দেখলাম যে দর্শনার্থীদের কিন্তু উপচে পড়া ভিড় না বলা হলেও কিন্তু বলা যায় যে বেশ ক্রেতার সমাগম এবং দর্শনার্থী সমাগম বেশ হয়েছে। এবং সকাল থেকে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এখানে স্থানীয় যে এই এলাকার স্কুল কলেজের বিভিন্ন শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের অংশগ্রহণ কিন্তু মেলায় আমরা বেশ বেশি দেখতে পাচ্ছি। এবং এখানে বিশেষ করে যেসব স্টল এবং প্যাভিলিয়ন গুলোতে সকালবেলা থেকেই ভিড় দেখা যাচ্ছে, সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি যে গৃহস্থালির যে পণ্যগুলো রয়েছে সেগুলোর দিকে মানুষের কিন্তু আগ্রহ বেশি, এবং এই দোকানগুলোতে কিন্তু মোটামুটি ক্রেতার সমাগম কিছুটা বেশি। তো বিভিন্ন রকমের স্টল এবং প্যাভিলিয়ন এই মেলায় যেমন রয়েছে, তো সেগুলোর মধ্যে আপনার গৃহস্থালির পণ্যের কথা বললাম, পাশাপাশি খাবার থেকে শুরু করে পোশাক এবং
ছোটদের খেলনা, তারপরে ব্যাংক, বীমা প্রতিষ্ঠান সহ বিভিন্ন রকমের আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের স্টল এখানে প্যাভিলিয়ন তারা নিয়েছেন। তো ক্রেতার সমাগমের দিক থেকে বিক্রেতারা আমাদেরকে যেমনটি বলছেন যে বিকেলবেলা ভিড় একটু বেশি হয় বিকেলবেলা সকালবেলার তুলনায়। তো সকালে এখানে বিভিন্ন বয়সী মানুষের ভিড় এখানে থাকে, কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি আমরা ভিড় দেখতে পাই যে বিভিন্ন খাদ্য সামগ্রী, গৃহস্থালির পণ্য, এইসব স্টল এবং প্যাভিলিয়নগুলোতে মোটামুটি আমরা ভিড় বেশি দেখতে পাই। তো এখানে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বিভিন্ন স্টল এবং প্যাভিলিয়নগুলোতে যে আয়োজন তারা রেখেছেন, তো সেগুলোতে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড হয় কিনা, অর্থাৎ এখানে যে স্টল এবং প্যাভিলিয়নগুলোতে ক্রেতাদের সঙ্গে কোনো রকমের অসঙ্গতি আছে কিনা, অর্থাৎ ক্রেতা ঠকানোর ব্যাপার যদি প্রত্যক্ষ করা যায় বা পণ্যের দাম এবং মানের দিক থেকে যদি কোনো সমস্যা থাকে, তাহলে এখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি অফিস এখানে রয়েছে। তো কোনো ক্রেতা যদি এখানে তাদের কাছে অভিযোগ করেন, তাহলে কিন্তু সেই অভিযোগের পর সেটি যদি প্রমাণিত হয়, তাহলে সেই ক্রেতাকে যে জরিমানা করা হয়, বিক্রেতাকে যে জরিমানা করা হয়, তার 25% পর্যন্ত ক্রেতাকে দেয়া হয় সেই জরিমানার অর্থ। তো সেই কারণে তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে যে যদি কোনো ধরনের অনিয়ম অথবা পণ্যের দাম এবং মানের দিক থেকে কোনো সমস্যা যদি থাকে, তাহলে তারা সেই অভিযোগটি করতে পারবেন। আর হচ্ছে যে বিক্রিকেনির ব্যাপারে আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে 1 মাসে তাদের যে লক্ষ্যমাত্রা রয়েছে, তো সেদিক থেকে তারা মেলার শেষের দিকে এখন চলে এসেছে এবং তারা বলছেন যে তাদের প্রত্যাশা অনেকটা সেরকমই। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে নারীদের এবং শিশুদের অংশগ্রহণ এখানে যেমনটি রয়েছে, পাশাপাশি তাদের পছন্দের যে স্টলগুলো, তাদের পছন্দের যে পণ্য যেসব স্টলে তারা খুঁজে পান, সেই সব জায়গায় তারা বেশি ভিড় করছেন। বিশেষ করে প্লাস্টিক পণ্য, গৃহস্থালির পণ্য এবং পোশাক আশাকের যে পণ্য এবং তাদের যে নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য যে জিনিস, সেগুলোর দিকে তাদের মনোযোগটা একটু বেশি। তো এই যে আমরা এসছি মেলায় এবং ঘুরে দেখছি বিভিন্ন রকম স্টলগুলোতে, প্যাভিলিয়নগুলোতে এবং দর্শকদের সঙ্গে কথা বলছি। তাদের সঙ্গে কথা বলে আমরা আরো খবর যদি জানতে চান তাহলে সেগুলো জানাতে পারবো। যে এই ছিল আমার হাতে বাণিজ্য মেলার এখন পর্যন্ত সর্বশেষ খবর। দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 19তম দিনের খবরাখবর জানাতে আমাদের সঙ্গে মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী সাজিদ রাজু। যাচ্ছি পরের প্রসঙ্গে। বর্তমান সরকারের শিল্পবান্ধব নীতি গ্রহণের কারণেই দেশে ব্যবসা বাণিজ্য প্রতিনিয়তই সম্প্রসারিত হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উত্তরা মোটরস লিমিটেড আয়োজিত এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, শিগগিরই প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানি করে দেশেই মোটরসাইকেল তৈরি ও বাজারজাত করবে বেশ কয়েকটি প্রতিষ্ঠান, যাতে দেশের বাজারে বাইকের দাম কমবে বলেও আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে উত্তরা মোটরস তাদের 150 সিসির নতুন বাইক পালসার এএস এর আনুষ্ঠানিক বিপণন কার্যক্রম শুরু করে। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মতিউর রহমান 155 সিসির বেশি মোটর বাইক বিক্রি আর ব্যবহারে অনুমোদন দিতেও সরকারের প্রতি আহ্বান জানান। নারায়ণগঞ্জের রূপগঞ্জের কেন্দুয়া এলাকায় মাস্কো স্কুলের শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেছেন স্কুলটির প্রতিষ্ঠাতা ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পরিচালক এম এ সবুর। সোমবার তিনি ইংলিশ মিডিয়াম স্কুলটির বিভিন্ন শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় স্কুলের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ফাহিনা আক্তার সহ স্কুলের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। 2014 সালে বিনা বেতনে স্কুলটির একাডেমিক কার্যক্রম শুরু হয়। বাংলাদেশের কৃষি জমির সাথে সামঞ্জস্যপূর্ণ রোটাভেটর এবং পাওয়ার ড্রাইভ সম্পন্ন সোনালিকা DI 50 RX ট্রাক্টর বাজারজাত করছে এসিআই মোটরস। এ উপলক্ষে রাজধানীতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে এসিআই মোটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলনে বলা হয়, শুধুমাত্র এসিআই মোটরস দিচ্ছে মাত্র 6 ঘন্টার মধ্যে দেশের যে কোনো স্থানে বিক্রয় সেবা, পাশাপাশি প্রদান করছে সহনশীল ঋণ সুবিধাও। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। বিশ্ব অর্থনীতির সাথে সামঞ্জস্য রেখে দেশের অর্থনীতিতে গতি ফেরাতে অর্থনৈতিক এবং সামাজিক জরুরি অবস্থা জারি করেছে ফ্রান্স। সেই সাথে অর্থনীতিতে আরও $200 কোটি সংযোজনের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ।
বিশ্ব অর্থনৈতিক অস্থিরতার পাশাপাশি ফ্রান্সে সন্ত্রাসী কার্যক্রমের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওলাদ জানিয়েছেন, জরুরি অবস্থা জারির পর ফ্রেঞ্চ সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দেবে দেশটির প্রায় 5 লাখ বেকারকে প্রশিক্ষণের বিষয়ে। এছাড়া প্রতিটি ক্ষুদ্র ব্যবসায়ীকে 2000 কোটি ইউরো করে অনুদানও দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। এর মধ্য দিয়ে 2017 সালের নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা বাড়ল ফ্রাঁসোয়া ওলাদের। বর্তমানে বিশ্বের 1% ধনী সম্পত্তির পরিমাণ বাকি 99% মানুষের সম্পত্তির সমান। সম্প্রতি অক্সফামের এক গবেষণায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। গবেষণাটি বলছে, বিশ্বের 62 জন বিত্তশালীর মোট সম্পত্তি বিশ্বের মোট মানুষের অর্ধেক সম্পত্তির সমান। তবে কর ফাঁকির সুযোগে তাদের এই বিপুল পরিমাণ অর্থ বা সম্পত্তি লোকচক্ষুর আড়ালেই থেকে যাচ্ছে। বিশ্বে জনসংখ্যা বাড়ার হার যেমন অনিয়ন্ত্রিত, তেমনি নিয়ন্ত্রণের বাইরে ধনী দরিদ্রের সম্পদের বৈষম্য। যত দিন যাচ্ছে এ বৈষম্য আরও প্রকট হচ্ছে। সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক বৈঠকে এ বিষয়ে অক্সফামের একটি চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশিত হয়। রিপোর্টে বলা হয়, বর্তমানে বিশ্বের মাত্র 62 জন ধনীর মোট সম্পত্তির পরিমাণ 3500 কোটি দরিদ্র মানুষের সম্পত্তির সমান। অথচ 5 বছর আগে এ সংখ্যা ছিল 3088 জন। পরিসংখ্যান বলছে, $68,800 মালিক হলে সে ব্যক্তি শীর্ষ 10% ধনী ব্যক্তির একজন। আবার $76 লাখ স্বত্বাধিকারী হলে সে ব্যক্তি শীর্ষ ধনীদের 1%-এর মধ্যে একজন। প্রকাশিত এ পরিসংখ্যানকে নিঃসন্দেহে বিশ্বের অর্থনৈতিক এবং সামাজিক প্রেক্ষিতে এক ধরনের হুমকি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এ বিষয়ে অক্সফামের তদন্ত বলছে, কর ফাঁকি দিয়ে অন্তত $7.6 ট্রিলিয়ন লুকিয়ে রাখতে সক্ষম হয়েছেন শীর্ষ ধনী ব্যক্তিরা। অক্সফাম বলছে, ধনী দরিদ্রের এ বৈষম্য দূর করতে সরকারগুলোকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মজুরির ক্ষেত্রে নারী পুরুষ বৈষম্য দূর করার বিষয়টি। পাশাপাশি সম্পত্তি সহ বিভিন্ন ক্ষেত্রে নিশ্চিত করতে হবে নারী অধিকার। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর ইউরোপের বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে 114টি বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে ইরান। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর বিষয়টি নিশ্চিত করেছে ইরানের যোগাযোগ মন্ত্রণালয়। $1000 কোটি মূল্যের এই বিমানগুলো কেনার চুক্তি এয়ারবাসের সাথে ইরানের সবচেয়ে বড় চুক্তি। এ চুক্তির মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের সাথে ইউরোপের বাণিজ্যিক বন্ধন আরও দৃঢ় হওয়ার প্রত্যয় সংশ্লিষ্টদের। এছাড়া আগামী 5 বছরে বিশ্বের বিভিন্ন দেশ ইরানে $3000 থেকে $5000 কোটি বিনিয়োগ করবে বলে প্রত্যাশা ইরান সরকারের। সোভিয়েত ইউনিয়নের পর বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলোর মধ্যে অন্যতম একটি ইরান। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে আশঙ্কাজনক হারে পর্যটক কমছে তুরস্কে। এর মধ্যে রুশ ও জার্মান পর্যটকের সংখ্যাই বেশি। এদিকে বেচা কেনা কমে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন পর্যটন শিল্প সংশ্লিষ্টরা। এতে পর্যটন খাতে চলতি বছরে $300 কোটি বেশি রাজস্ব হারানোর আশঙ্কা করছে দেশটি। সম্প্রতি এমনই তথ্য জানিয়েছে দেশটির সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়। তুরস্কের ইস্তাম্বুল প্রতি বছরে প্রায় 1,20 লাখ পর্যটক আসে এ শহরে। শহরের সালতান আহমেদ স্কোয়ারে এ সময় বিপুল সংখ্যক পর্যটকের দেখা মিললেও এখন তা একেবারেই নেই বললেই চলে। কারণ কিছুদিন আগে এখানে বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন 10 জার্মান পর্যটক। রয়েছে আবারও বোমা হামলার আশঙ্কা। আর তাই আতঙ্কে ইস্তাম্বুল ছাড়ছেন ইউরোপ ও রাশিয়ার পর্যটকরা। অস্থিতিশীল এমন রাজনৈতিক পরিস্থিতিতে হুমকির মুখে পড়েছে দেশটির পর্যটন শিল্প। বিস্ফোরণের এলাকার খুব কাছেই যাদের দোকান, সবচেয়ে বেশি অনিশ্চয়তা এখন তাদেরই। পর্যটকের সংখ্যা কমে যাওয়ায় বেচাকেনা নিয়ে হতাশার ছাপ তাদের চোখে মুখে। আমার মনে হয়েছে বিস্ফোরণের এই ঘটনা পর্যটন খাতে দীর্ঘমেয়াদে প্রভাব ফেলবে। হামলার এমন ঘটনা ঘটতেই থাকলে আমাদের ব্যবসা করা কঠিন হয়ে পড়বে। এখানে এখন অল্প কয়েকজন পর্যটক রয়েছেন। তাদের মধ্যে ইউরোপের পর্যটকের সংখ্যা নেই বললেই চলে। তাদের অধিকাংশ মধ্যপ্রাচ্য ও অ্যারাবিয়ান, অথচ ইউরোপিয়ানরাই ছিল আমাদের প্রধান ক্রেতা। তবে এমন কঠিন সময়েও এখনো আশা ছাড়েননি তাদের কেউ কেউ। আমার মনে হয় এটা খুবই সাময়িক, বড় রকমের পরিবর্তন এতে ঘটবে না। এখন বিক্রি অনেক কমেছে, এটা সত্যি, তবে এই অবস্থা আমরা কাটিয়ে উঠতে পারবো। দেশটির জিডিপি প্রবৃদ্ধিতে প্রায় 4% অবদান রয়েছে পর্যটন খাতের। এজি মাহমুদ, সময় সংবাদ। বাণিজ্য আরও সহজ এবং সম্প্রসারিত করতে ডলারে ঋণ দেবে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এআইআইবি। সম্প্রতি বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন এআইআইবির প্রেসিডেন্ট জিন লিকুন। এ সময় তিনি আরও বলেন, বিভিন্ন প্রকল্পের সহায়তার জন্য ডলারে ঋণ দেবে এআইআইবি।
এর মধ্যে চলতি বছরের প্রথমার্ধে 1 থেকে 1.5 কোটি ডলার ঋণ দেওয়ার পরিকল্পনা করছে ব্যাংকটি। এআইআইবির যেসব প্রকল্পে অর্থায়ন করবে সেগুলো অবশ্যই পরিবেশ বান্ধব হবে বলেও জানিয়েছেন জিন লিকুন। ব্রিটেনের পোর্ট টালবোট প্ল্যান্টে টাটা স্টিলের 1050 জন কর্মীকে ছাঁটাই করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। স্টিলের দাম কমে যাওয়ার অজুহাতে গেল বছরেও কর্মী ছাঁটাই করেছে প্রতিষ্ঠানটি। বর্তমানে এ প্ল্যান্টে কাজ করছে অন্তত 4000 কর্মী। জনবল এবং উৎপাদনের দিক দিয়ে প্ল্যান্ট ব্রিটেনের বৃহত্তম প্ল্যান্টগুলোর একটি হলেও দৈনিক 10 লাখ পাউন্ড লোকসান গুনতে হচ্ছে। 2015 সালে পুরো ইউরোপের স্টিল ইন্ডাস্ট্রি লোকসানের মুখে পড়েছে। এরপর কর্মী ছাঁটাই শুরু করেছে প্রতিষ্ঠানগুলো। দর্শক, এবারে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। আমরা চলে যাচ্ছি ডিএসসি ওয়েবসাইটে। দর্শক, দেখতে পাচ্ছি আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস ডিএসসির, যার দেখতে পাচ্ছি ডিএসসি প্রধান সূচকের অবস্থান আজ দেখতে পাচ্ছি 16 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4704 পয়েন্ট। অন্যদিকে ডিএসসিএস অর্থাৎ সূর্যা সূচকের অবস্থান 4 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 1126 পয়েন্ট। অন্যদিকে ডিএসসি 30 অর্থাৎ বাছাই সূচকের অবস্থান এখনো পর্যন্ত 8 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 1761 পয়েন্টে। দর্শক, এখনো দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত ডিএসসিতে লেনদেন হচ্ছে 235 কোটি টাকার শেয়ার এবং মিউচুয়াল ফান্ড, এবং দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে 158টির, কমেছে দেখতে পাচ্ছি 80টির এবং অপরিবর্তিত রয়েছে এখনো পর্যন্ত 49টি শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম। দর্শক, চলে যাচ্ছে এখন টপ 20 শেয়ারে। তালিকার প্রথম অবস্থানে রয়েছে দেখতে পাচ্ছি বিডি থাই অ্যালুমিনিয়াম, যার সবশেষ লেনদেন মূল্য এখনো পর্যন্ত 47 টাকা 90 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 48 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 46 টাকা 20 পয়সা। অন্যদিকে সিএনএ টেক্সটাইলস রয়েছে টপ 20 শেয়ার দেখতে পাচ্ছি দ্বিতীয় অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 12 টাকা 30 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 12 টাকা 40 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 11 টাকা 40 পয়সা। দর্শক, তৃতীয় অবস্থানে দেখতে পাচ্ছি রয়েছে আইটি কনসালটেন্টস লিমিটেড, যার সবশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত 77 টাকা 40 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 83 টাকা 40 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 75 টাকা। কাশেম ড্রাইসেল রয়েছে টপ 20 শেয়ারের চতুর্থ অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 112 টাকা, সর্বোচ্চ লেনদেন মূল্য 116 টাকা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 109 টাকা। অন্যদিকে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড রয়েছে টপ 20 শেয়ারের পঞ্চম অবস্থানে দর্শক, যার সবশেষ লেনদেন মূল্য এখনো পর্যন্ত 162 টাকা 80 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য এখনো পর্যন্ত 163 টাকা 10 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 157 টাকা 80 পয়সা। ইউনাইটেড এয়ার রয়েছে টপ 20 শেয়ারের ষষ্ঠ অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত 8 টাকা 10 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 8 টাকা 30 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 8 টাকা। এভারেল ডয়েল রয়েছে টপ 20 শেয়ারের দেখতে পাচ্ছি দর্শক সপ্তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য এখনো পর্যন্ত 71 টাকা 40 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 73 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 71 টাকা। সাইপ পাওয়ার রয়েছে টপ 20 শেয়ারের অষ্টম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 69 টাকা 80 পয়সা এবং সর্বোচ্চ লেনদেন মূল্য 70 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য এখন দেখতে পাচ্ছি 71 টাকা। দর্শক, এই ছিল আমার কাছে সব শেয়ার বাজার পরিস্থিতির সবশেষ খবরাখবর। আবারও জানিয়ে দিচ্ছি এই সময় বাণিজ্যের শিরোনামগুলো। উন্নত দেশে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা কাজে লাগানোর উদ্যোগ ভারতীয় ব্যবসায়ীদের, যৌথ বিনিয়োগে দেশে শিল্প স্থাপনের প্রক্রিয়া শুরু। ইন্টারনেট ব্যবহারে দেশে প্রতি 20 সেকেন্ডে ঘটছে একটি করে সাইবার অপরাধ, ক্ষতিকর প্রভাব পড়ছে ব্যক্তি ও জাতীয় জীবনে, নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়ার তাগিদ। গাইবান্ধায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক কর্মচারীর বিরুদ্ধে, অসংখ্য মানুষ প্রতারণার শিকার। নড়াইলে বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা, সার ও কৃষি উপকরণের মূল্য বেড়ে যাওয়ায় দুশ্চিন্তা। এবং 600-রও বেশি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য নিয়ে বাণিজ্য মেলায় প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও আগ্রহ নিয়ে কিনছেন ভোক্তারা। দর্শক, এই ছিল এই সময় বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গেই থাকুন সময়।